আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2019-এর যে গণিতের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত? দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে চারটে অপশান আছে। এখানে কিন্তু কোনো অনুপাতই কিন্তু ভগ্নাংশ আকারে নেই, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাত দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লভ্যাংশের অনুপাত। তোমরা জেনে রাখবে, যদি প্রশ্নে সেরকমভাবে কোনো শর্তের উল্লেখ না থাকে তাহলে লভ্যাংশের যে অনুপাতটা হয় সেটাই কিন্তু মূলধনের অনুপাত হয়, অর্থাৎ লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত সমান হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই লভ্যাংশের অনুপাতটা যেটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তর করব এবং যেটা বেরোবে সেটাই কিন্তু মূলধনের অনুপাত হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি, এটা করি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি দিয়েছে, লভ্যাংশের অনুপাত 1/2:1/3। এখন ভগ্নাংশে দেওয়া আছে এরকম অনুপাতকে যদি পূর্ণ সংখ্যার অনুপাতে আমাদের রূপান্তর করতে হয় তখন আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি উপরেরটাকে আমরা বলি লব, নিচেরটাকে বলি হর। তো এই ভগ্নাংশের যে হর আছে আর এই ভগ্নাংশের যে হর আছে, এই হর আর হরের আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 2 আর 3-এর লসাগু, তাহলে 2-3-এর লসাগু কী হবে, যেহেতু এদের মধ্যে সাধারণ উৎপাদক 1 তাই এদেরকে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, 2 × 3 অর্থাৎ 6। এখন কি করতে হবে, এই লসাগু সংখ্যা দিয়ে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে 1/2 × 6 = 1/3 × 6। আমাদের এখানে কিন্তু কাটাকুটিটা দেখানো জরুরি না। ঠিক আছে, তো 2 আর 6 এখানে যদি আমি কেটে দিই তাহলে এখানে 3 হবে, তোমরা এটা নাও দেখাতে পারো। এবার 3 1 3 = 3 2 6, তাহলে 2 1 2, অর্থাৎ লভ্যাংশের অনুপাত আমরা কি পেলাম, 3:2। তাহলে কি হবে, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, যেহেতু মূলধন অনুপাত লভ্যাংশের অনুপাতের সমান হয়, তাই আমরা কি বলবো, মূলধন অনুপাত কত হবে, 3:2। তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হলো, বি অপশানটা সঠিক হলো। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে, যদি পি প্লাস কিউ √3 এবং পি মাইনাস কিউ √5 হয় তাহলে পি কিউ এর মান কত? দেখো এর জন্য তোমাদের একটা সূত্র জেনে রাখতে হবে, সেই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, ভালো করে তোমরা মনে রাখবে। সূত্রটা হলো এরকম, এ বির সূত্র। ঠিক আছে, মানে এ এবং বি দুটো রাশির গুণফল। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের অঙ্কতে যেটা আমাদের বার করতে দিয়েছে সেটা হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ, তাহলে পি কিউ আমরা যদি এই সূত্রের সাথে মিলিয়ে যদি এটাকে আমরা সূত্রের আকারে ফেলি তাহলে কি পাবো, পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এখন যেহেতু অঙ্কতে দিয়ে দিয়েছে পি প্লাস কিউ এর মান √13 আর পি মাইনাস কিউ এর মান √5, তাহলে মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। তাহলে √13 বাই 2 হোল স্কোয়ার মাইনাস √5/2 হোল স্কোয়ার, খুব সহজ। এবার আমরা √13 এর স্কোয়ার মানে আমরা জানি স্কোয়ার রুটটা কেটে যাবে, তাহলে হবে 13, আর 2 এর স্কোয়ার কত হয়, 4, মাইনাস √5 এর স্কোয়ার 5, 2 এর স্কোয়ার 4। যেহেতু দুটো ভগ্নাংশরই হর অর্থাৎ নিচের অংশটা সমান, তাহলে কি হবে, সেক্ষেত্রে 13 - 5/4 হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভগ্নাংশের যে যোগ বিয়োগগুলো এইগুলো তোমরা যারা পারো না এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু অঙ্কের মূল ছোট ছোট বিষয়, এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা পারো তাহলে কিন্তু অঙ্ক তোমাদের ক্ষেত্রে জটিল লাগবে না। এগুলো যদি না পেরে থাকো এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, না পারলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের এর ওপরেও ভিডিও বানিয়ে দেবো। তো এখন আমরা এটা বিয়োগ করি, বিয়োগ করলে দেখো কত পাচ্ছ, 5 এদিকে 3 8, অর্থাৎ 8/4 সমান সমান 2। তাহলে আমরা কী পেয়ে গেলাম, পি কিউ এর মানটা পেয়ে গেলাম 2। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশানটা সঠিক হলো, এখানে হচ্ছে এ। ঠিক আছে, এ অপশানটা সঠিক হলো। আচ্ছা, পরের প্রশ্ন, কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজ
অ্যাঙ্গেল এবিসি 65 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিএসি 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিসিডির মান কত? দেখো এখানে আমাদের ছবিটা আঁকতে হবে। এখানে ছবিটা আমি আঁকছি। বলা হয়েছে একটা বৃত্ত আছে যার কেন্দ্র আর তার ব্যাস হচ্ছে এবি। তাহলে এই হলো তোমার বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও আর যার ব্যাস হচ্ছে এবি। ব্যাস নিশ্চয়ই তোমরা জানো, ব্যাস হচ্ছে এমন একটি রেখা যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এরকম একটি রেখা এবং বৃত্তকে স্পর্শ করবে, এই দু বিন্দুতে স্পর্শ করবে। যে এই যে রেখাংশটা আমরা পেলাম যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে গেল, এই রেখাটাকে আমরা বৃত্তের ব্যাস বলবো। এবার এই বৃত্তের উপরে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, যেখানে আমরা এটাকে বৃত্তস্থ চতুর্ভুজটাকে আমরা এইভাবে আঁকতে পারি। ঠিক আছে, তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ পেলাম। এবার এখানে যে তথ্যটা দিয়েছে আমরা একটু দেখে নিই। বলছে যে অ্যাঙ্গেল এবিসির মান 65 ডিগ্রি আর ডিএসির মান 40 ডিগ্রি। এবিসির মান 65 ডিগ্রি আর অ্যাঙ্গেল ডিএসি, ডিএসি অর্থাৎ আমাদের এটাকে যুক্ত করতে হবে। এই কোণটার মান কত বলেছে? 40 ডিগ্রি। ওকে, ভেরি গুড, খুব ইজি ম্যাথ একদম। ডিএসি 40 ডিগ্রি। এবার চেয়েছে কি? চেয়েছে অ্যাঙ্গেল বিসিডি। ঠিক আছে, অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা, এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি এই পুরো কোণটার মান চেয়েছে। দেখো এই যে কোণটা যে চেয়েছে এখানে অ্যাকচুয়ালি দুটো কোণ আমরা দেখতে পাচ্ছি, এই একটা কোণ আর এই একটা কোণ। এখানে তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে যে অ্যাঙ্গেল এসিবি এই কোণটার মান কত? দেখো এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রি। কেন? কারণ তোমাদের একটা উপপাদ্য আছে, যে উপপাদ্যে বলা হয়েছে যে বৃত্তস্থ যে কোণ, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ তার মান হয় সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। এখন অর্ধবৃত্তস্থ কোণ কি? দেখো কোনো যদি তোমার কাছে এরকম একটা বৃত্ত থাকে আর বৃত্তের যদি এরকম একটা ব্যাস থাকে আর বৃত্তের উপর যদি কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু হয়, এখানে যেখানে খুশি আমি বিন্দুটা নিতে পারি, ঠিক আছে, তো এটা যদি বৃত্তের ব্যাস হয় আর সি যে কোনো একটা বিন্দু হয়, তাহলে এখন যদি আমরা এই এসি আর বিসি যুক্ত করি তাহলে এটা এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তার কারণ এটা বৃত্তের অর্ধেক অংশে তৈরি হয়েছে। আমরা যদি নিচের অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে বৃত্তের অর্ধেক অংশে তৈরি হয়েছে। তো এই অর্ধেক অংশে তুমি সি বিন্দুটা এখানে নিতে পারো, এখানে যেখানে খুশি নিতে পারো। তো এই অর্ধবৃত্তের উপরে যে কোনো বিন্দু আর বৃত্তের ব্যাসের সংযোজক রেখা দিয়ে যে কোণটা সৃষ্টি হয় সেই কোণটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ, আর এর মানটা সর্বদা কত হয়? সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়। তো এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এবি ব্যাস, সি হচ্ছে বৃত্তের উপরিস্থ কোণ একটা বিন্দু, তার মানে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে আমরা কোণটা দেখতে পাচ্ছি এই কোণটার মান 90 ডিগ্রি। এখন এই পুরো কোণটার মান বার করতে গেলে আমাদের এই ছোট্ট অংশ, এই যে ছোট্ট কোণটা দেখতে পাচ্ছি এই কোণটার মান বার করতে হবে। এটা বেরিয়ে গেলে এই 90-এর সাথে যোগ করলে আমরা পুরো কোণটা পেয়ে যাবো। অর্থাৎ এখানে আমরা যে উত্তর পাবো চারটে অপশানে কিন্তু 90 ডিগ্রির থেকে বেশি যে মানটা থাকবে সেটাই হবে। এখানে আমরা একটু দেখে নিই। দেখো 75 এটা তো হতে পারে না, 80 এটাও হতে পারে না, 105 নাহলে 115 দুটোর মধ্যে কিন্তু আমাদের উত্তর হবে। যারা আন্দাজে দেবে তারা কিন্তু এখানে ভুল করে ফেলতেই পারো, কিন্তু যদি একটু বুদ্ধি থাকে তাহলে আন্দাজে দিয়ে দেওয়াও যেতে পারে যে 105 আর 115 দুটোর মধ্যে একটা সঠিক হবে। তো এখন তোমরা যদি আরও একটু ভালো করে যদি বুদ্ধি করে করো তাহলে অবশ্যই দুটোর মধ্যে সঠিকটা তোমরা বাছাই করতে পারবে। তো চলো আমরা এখানে দেখে নিই কীভাবে হবে, সঠিকটা কী হবে। দেখো তাহলে আমরা সর্বপ্রথমে লিখব অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, লিখব অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। দেখো এখানে অ্যাঙ্গেল বি এর বিপরীতে যে কোণটা আছে অ্যাঙ্গেল ডি, তাহলে বি কোণ আর ডি কোণ মিলিয়ে কত হবে 180 ডিগ্রি। তাহলে লিখব অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখন আমরা বি কোণের মানটা জানি 65 বসিয়ে দিই, 65 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি অর্থাৎ 115 ডিগ্রি, তাই তো? 60-70, হ্যাঁ 115। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি।
এবার দেখো এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি না, এডিসি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, যে কোনো ত্রিভুজের তিনখানা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ মিলিয়ে কত হচ্ছে? 115 প্লাস 40 অর্থাৎ 155 ডিগ্রি। তাহলে বাকি কোণটা কত হবে? 180 থেকে 155 আমরা বাদ দিয়ে দেবো, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে এই কোণটার মান। তাহলে লিখব যেহেতু ত্রিভুজ এডিসি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু কী হবে? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল এডিসি। ঠিক আছে, এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। 180 ডিগ্রি মাইনাস ডিএসি, এখন দেখো ডিএসি কোণের মান 40 আর এডিসি কোণের মান 115 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি? 180 ডিগ্রি মাইনাস এখানে 155 ডিগ্রি অর্থাৎ 5, 2। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 25 ডিগ্রি। তার মানে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এখানে আমরা যে কোণটা দেখতে পাচ্ছি এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 25 ডিগ্রি, আর এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে 90 আর 25 আমরা যদি যোগ করি তাহলে পাবো 115 ডিগ্রি। তাহলে উত্তর হবে 115 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি? অতএব অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান সমান 115 ডিগ্রি। তাহলে এখানে অপশন সি হলো উত্তর, তাই তো? হ্যাঁ, সি হলো উত্তর। এবার আমরা পরের প্রশ্ন দেখব। দেখো কি বলা হচ্ছে, ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা ইকুয়ালস টু কত? দেখো বন্ধুরা, এটা খুব একটা কমন অঙ্ক। যখনই তোমরা দেখবে যে ত্রিকোণমিতিতে বা অন্য কোনো রাশি, সেটা বীজগণিত হতে পারে, যখন কোনো বিপরীত মানে অনন্যক একটা রাশি আর তার অনন্যক রাশি এই দুটোর যোগফল 2 দিয়েছে, তখনই বুঝে নেবে যে রাশি দুটোর প্রত্যেকটার মান হচ্ছে 1। আমি একটা সাধারণ তোমাকে একটা ব্যাখ্যা দিই। দেখো, ধরে নাও তোমার কাছে একটা কোনো সংখ্যা দিয়েছে 1। আচ্ছা, 1-এর অনন্যক কত হবে? 1-এর অনন্যক 1 হয়। এখন তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত হবে? 1 + 1 2। এরকম আর কোনো সংখ্যা তুমি পাবে না যার সেই সংখ্যার তার অনন্যককে যোগ করলে তুমি 2 পাবে। যেমন আমি উদাহরণ দিই, ধরো 2, 2-এর অনন্যক কত হবে? 1/2। আসলে 2-এর নিচে 1 আছে তো, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে 1/2 পাবে। তাহলে 2-এর অনন্যক 1/2, অনন্যক মানে উল্টে দিতে হবে। উল্টে দিলে যে সংখ্যাটা পাচ্ছ, তাহলে 2 আর হাফ এই দুটোকে এখন তুমি যোগ করো, 2 + হাফ, তাহলে কত হবে? 2 পূর্ণ 1/2, অর্থাৎ এটা কিন্তু 2-এর থেকে বড় হয়ে গেল। একইভাবে তুমি যদি 3 নাও, তাহলে 3-এর অনন্যক হবে 1/3, তাহলে এখানে কত হবে? তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 + 1/3 অর্থাৎ 3 পূর্ণ 1/3। এবার তুমি যদি মনে করো যে না আমি হাফ নেব, আচ্ছা 3/2 নেব, তাহলে 3/2-এর অনন্যক কী হবে? 3/2-এর অনন্যক হবে 2/3। এখন এই দুটোকে যোগ করো, দেখো লসগু 6 হচ্ছে। 2 কত 6? 3, 3 × 9, 3 কত 6? 2, 2 × 4, তা 9 আর 4 কত হলো? 9 আর 4 13, 13/6। তাহলে এখানেও কিন্তু তুমি এটা 2-এর সমান পাচ্ছ না। তাহলে একমাত্র এই যে শর্তটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা সংখ্যা আর তার অনন্যক, এবং সেই দুটো সংখ্যার যোগফল তখনই 2 হবে যখন সংখ্যা দুটো প্রত্যেকটা 1 হয়। ঠিক আছে, তাহলে 1 হবে আর তার অনন্যক তাহলে 1 হবে, তখনই সংখ্যা দুটো যোগফল 2 আসবে। তাহলে এর থেকে আমি কি বলতে পারছি? এখানে অঙ্কটাতে দিয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2। তার মানে ট্যান আলফার মানও 1 হতে হবে, কট আলফার মানও 1 হতে হবে, কারণ ট্যান আলফার অনন্যক কিন্তু কট আলফা হয়, আমরা জানি। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটাকে করি। তাহলে দেখো লিখব, যেহেতু আমরা জানি কোনো একটি সংখ্যা, এটা কিন্তু শূন্য ছাড়া, হ্যাঁ, শূন্য সংখ্যার কিন্তু কোনো অনন্যক পাওয়া যায় না। কোনো একটি সংখ্যা ও তার অনন্যকের যোগফল 2 হলে
সংখ্যাটি অবশ্যই এক হবে। ঠিক আছে, যেহেতু tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2, যেখানে tan আলফা ও cot আলফা হলো পরস্পর অনন্যক, অতএব tan আলফা ইকুয়ালস টু cot আলফা ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, tan আলফা আর cot আলফা এই শর্তে দুটোরই মান এক হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের যেটা চেয়েছে tan টু দি পাওয়ার 13 আলফা, এখানে পাওয়ারটা কিন্তু ম্যাটার করছে না, পাওয়ার এখানে 100 দিতে পারে, 1000 দিতে পারে, যেরকম খুশি পাওয়ার দিতে পারে, উত্তর কিন্তু 2ই হবে, cot টু দি পাওয়ার 13 আলফা। তাহলে এখন মানটা তুমি বসিয়ে দাও, tan আলফার মান 1, তাহলে 1 পাওয়ার 13 প্লাস cot আলফার মান 1 পাওয়ার 13। এখন 1 পাওয়ার যাই হোক না কেন সেটা একই হবে। ঠিক আছে, তাহলে 1 পাওয়ার যাই হোক 1 হবে, তাহলে 1 প্লাস 1 2। তাহলে আমরা কী পেয়ে গেলাম, উত্তরটা কী হলো, উত্তরটা হলো বি। এরপরের অঙ্ক কী বলছে দেখো, 2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কী হবে। খুব সহজ অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের কাছে ঘনক আছে, ঘনক নিশ্চয়ই তোমরা জানো, ঘনকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। এখন দেখো আমাদের কাছে এরকম দুটো ঘনক আছে, এরকম আকৃতির দুখানা ঘনক আছে। এখন এই দুটো ঘনককে জুড়িয়ে দেওয়া হয়েছে। এখন যুক্ত করলে এটা কি হবে, এটা একটা আয়তঘনক হয়ে যাবে, তাই না, এটা একটা আয়তঘনক হয়ে যাবে। কারণ এখন দেখতে পাচ্ছ এই যে আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এইটা নেবে। ঠিক আছে, এখন হচ্ছে তোমাদের এইটা হলো চিত্র। এখন এই মোট এটা কত হবে, যেহেতু ঘনকের প্রত্যেকটা ধার কত বলেছে, 2√6 সেন্টিমিটার, তাহলে এটাও 2√6, এটাও 2√6, কিন্তু এটা 2√6, এটা 2√6, তাহলে এটা কত হয়ে গেল 4√6, তাই না, 4√6 সেন্টিমিটার। তাহলে এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, আর এটা হলো উচ্চতা। তাহলে এর কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি, রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে আমরা লিখব আয়তঘনকটির দৈর্ঘ্য সমান সমান 2√6 প্লাস 2√6 ইকুয়ালস টু 4√6 সেন্টিমিটার। দেখো দুটো ঘনককে আমরা জোড়াচ্ছি যখন, তখন কিন্তু শুধু দৈর্ঘ্যটা বাড়ছে, এর প্রস্থ আর উচ্চতা কিন্তু একই থাকছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল প্রস্থ ইকুয়ালস টু উচ্চতা ইকুয়ালস টু 2√6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অত লিখব কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। এবার মানগুলো আমরা বসিয়ে দিই। ঠিক আছে, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করব, হয়ে যাবে। তাহলে 4√6 এর স্কোয়ার প্লাস 2√6 এর স্কোয়ার প্লাস 2√6 এর স্কোয়ার, পুরোটার রুট। এখানে ঘাবড়ানোর কিছু নেই, খুব সহজ। এরকম দুটো সংখ্যা আছে, ঠিক আছে, 4-এর সাথে √6 গুণ আকারে আছে, তো দুটো সংখ্যা গুণ আকারে আছে, তার স্কোয়ারের অর্থ হচ্ছে এই সংখ্যাটাকেও বর্গ করতে হবে, এই সংখ্যাটাকেও বর্গ করতে হবে। তো 4-এর বর্গ কত হয়ে গেল 16, আর √6 এর বর্গ মানে রুটটা কেটে যাবে, তাহলে 6, প্লাস একইভাবে 2-এর বর্গ 4 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 6। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ 6 প্রত্যেকটা সংখ্যাতে আছে, তো 6টাকে কমন নিয়ে নাও, তাহলে পরে থাকছে 16 প্লাস 4 প্লাস 4। তোমরা এটাকে গুণও করতে পারো, ঠিক আছে, গুণ করে যোগ করতে পারো। অঙ্ক তো একরকমভাবে হয় না, অনেক রকমভাবে হয়, তোমরা যেটা পারবে তোমরা সেভাবে করবে। 6 ইন্টু 16 4 20 4 24। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল 6 ইন্টু 24 গুণ করতে পারো, অথবা এটাকে আমরা যে আমরা উৎপাদক বার করি সেভাবে উৎপাদকও বার করতে পারো। 24 মানে 6 ইন্টু 4, এভাবেও করতে পারো।
এবার দেখো দুটো 6 আছে, অর্থাৎ বর্গমূলের বাইরে একটি 6 বেরিয়ে যাবে, আর 4 বর্গমূল 2 অর্থাৎ 12 সেন্টিমিটার। তাহলে কোন অপশানটা সঠিক হলো? ডি অপশানটা সঠিক হলো। ঠিক আছে, ডি। আচ্ছা, এবার এমসিকিউর শেষ প্রশ্ন দেখো কি আছে। x1 x2 x3 এরকমভাবে x10 পর্যন্ত এই সবকটা রাশির গড় হচ্ছে 20। তাহলে x1 প্লাস 4 x2 প্লাস 4 অর্থাৎ প্রত্যেকটা রাশির সাথে এখন 4 যোগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা রাশির সাথে। তাহলে এই রাশিগুলোর গড় কত হবে? দেখো বন্ধুরা, এক্ষেত্রে কি হবে, যে গড় হবে সেটাও কিন্তু 4 একক বেড়ে যাবে। তোমরা জেনে রাখবে, যখন কোনো রাশির গড় দিয়ে দিচ্ছে আর সেই রাশিগুলোকে যখন একই পরিমাণ বাড়ানো হবে তখন তার গড়ও ওই পরিমাণই বাড়বে। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটার রাশিকে 4 একক বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই গড়ও 4 একক বাড়বে। যদি এখানে 4 একক যদি গুণ করে দেওয়া হতো, ঠিক আছে, গুণ করা হতো মানে 4 গুণ করে দেওয়া হতো যদি প্রত্যেকটা রাশি, তাহলে কিন্তু গড়ও 4 গুণ হয়ে যেত। আবার যদি 4 কমিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু গড়ও কিন্তু 4 কমে যেত। এটা মাথায় রাখবে, ঠিক আছে। তোমরা যদি এটা সরাসরি মানে পুরোটা ডিটেলে যদি না করতে পারো তাহলে কিন্তু এটা সরাসরি উত্তর লিখে দিলেও ফুল মার্কস পেয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা সমাধান এখন করি। ঠিক আছে, দেখো কীভাবে হচ্ছে। দিয়ে দিয়েছে যেটা আমাদের দেওয়া আছে x1 প্লাস x2 প্লাস x3, এইভাবে চলছে। আমি প্রত্যেকটা সংখ্যা লিখবো না, এরকমভাবে চলতে চলতে আমরা কী করলাম, 10খানা রাশি আমরা দেখতে পেলাম। তা 10টা যদি রাশি হয় তাহলে 10 দিয়ে ভাগ করলে গড় পাবো। ঠিক আছে, সেই গড়টা কত দিয়েছে? 20, এটা আমরা জানি। ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের বার করতে হবে। তো আমি সেটা ধরে নিচ্ছি যে গড়টা হচ্ছে x বার, যেটা আমাদের বার করতে হবে। তো সেটা কি, x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4, এরকমভাবে চলছে 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 এরকমভাবে 10টা রাশি আমাদের লিখতে হবে। এখানেও 10টা রাশি পাবো, তাই তো, একটা দুটো এইভাবে 10টা রাশি পাবো। তাহলে 10 দিয়ে ভাগ করবো গড় বার করতে গেলে। এখন ব্র্যাকেট যদি আমরা তুলে দিই, এখানে তো কোনো চিহ্ন চেঞ্জ হবে না কারণ সবগুলো যোগ আকারে আছে। তাহলে এখন তখন আমি কী করব, ব্র্যাকেট তুলে সব এক্স রাশিগুলোকে এক জায়গায় করে দেবো, আর চারগুলোকে কটা 4 পাবো, ব্র্যাকেট তুলে মোট 10টা রাশি আছে, তাহলে প্রত্যেকটা রাশি থেকে যদি একটা করে 4 আমি পাই তাহলে 10টা রাশিতে মোট 10খানা 4 পাবো। ঠিক আছে, তাহলে একেবারে আমি 4 গুণ 10 লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, তোমাকে যদি বলে আচ্ছা 4 প্লাস 4 কত হবে, তুমি বলবে 8 হবে। আমরা কিন্তু এই 8টাকে এইভাবেও লিখতে পারি, 4 গুণ 2, দুটো 4, 8 হচ্ছে। তোমাকে যদি বলে 4 প্লাস 4 প্লাস 4 কত হবে, তুমি বলবে 12 হবে। কিন্তু ওইভাবে যোগ না করে আমরা কিন্তু এইভাবেও করতে পারি, 3টে 4 আছে তাই 3 ইন্টু 4, তাহলে কত হলো 12, এইভাবে দেখাতে পারি। তাহলে 10টা 4 আছে, 10টা 4-এর যোগফল কত হবে, 4 গুণ 10। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই জানাবে তোমরা। ঠিক আছে, আচ্ছা এরপর এবার দেখো এই রাশিটাকে 10 দিয়ে ভাগ করছি। আমরা জানি a প্লাস বি বাই সি ইকুয়ালস টু কী লেখা যায়, a বাই সি প্লাস বি বাই সি। তাহলে এই অর্থে তাহলে এইটা বাই 10 প্লাস এইটা বাই 10 আমরা ওটাকে লিখব। দশ 10 কেটে গেল। বা দেখো এই রাশিটার মান কত, এই রাশিটার মান তো দেওয়া আছে 20, তাই তো। তাহলে এই রাশিটার জায়গায় আমরা এখানে কী লিখবো, 20 প্লাস কত এখানে 4, তাহলে কত হলো 24, অর্থাৎ আমাদের উত্তর হলো 24। তাহলে কোন অপশানটা সঠিক? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি যে অপশানটা আছে সেটা কিন্তু সঠিক। আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা আর একবার কী করবে, আবার দেখে নাও। যদি তারপরেও যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে আর যদি মনে হয় যে তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ারও করো। ধন্যবাদ।